নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে। সামনেই রয়েছে আমাদের ওয়ার্ল্ড কাপের কোয়ালিফিকেশনের ম্যাচ। তার জন্য কিন্তু স্কোয়াড ঘোষণা হয়ে গেছে। কারা ডাক পেলো, কারা ডাক পাওয়ার যোগ্য ছিল, তাদের ডাকা হলো না, সেই নিয়ে কথা বলবো। ইস্টবেঙ্গল মোহনবাগান থেকে কারা সুযোগ পেয়েছে সেই নিয়ে কথা বলবো। এছাড়া কিন্তু আমরা আলোচনা করবো একটু ইস্টবেঙ্গলকে নিয়ে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো, মনে করে ফেসবুক পেজটাকে ফলো করে নিও। তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। প্রথমেই যদি আমাদের জাতীয় দলের একটুখানি স্কোয়াডের দিকে তাকাই, তো স্কোয়াড কিন্তু ঘোষণা হয়ে গেছে এবং আজকেই কিন্তু আমাদের জাতীয় দল রওনা দিতে শুরু হয়ে গেছে। তো স্কোয়াডে কারা কারা ডাক পেয়েছে, যদি আমরা গোলকিপার থেকে কথা বলি, গোলকিপারের জন্য কিন্তু সেখানে অবশ্যই গুরপ্রীত সিং সান্ধু রয়েছে, তার সঙ্গে অমরিন্দর সিং এবং ভিশালকে আমি অন্তত বলবো যেরকম ফর্মে ফুটবল খেলছে ফার্স্ট চয়েস গোলকিপার হিসাবে কিন্তু দেখা উচিত, কিন্তু দেখা হবে না, এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয়। তো এরপর যদি আমরা ডিফেন্ডারের দিকে তাকাই, তো সেক্ষেত্রে কিন্তু আকাশ মিশ্রা রয়েছে, মেহতাব সিং রয়েছে, রাহুল ভেকে রয়েছে, নিখিল পূজারি, সুভাশিস বোস, আনোয়ার আলী, আওমের আনোয়াদে এবং জয় গুপ্তা। তো এই জায়গাতে কিন্তু প্রীতম কোটালকে মিস করলাম এবং প্রীতম কোটাল কেরালা ব্লাস্টার্সে গিয়ে খুব একটা গেম টাইম পাইনি এবং তার খেলা খুব একটা ভালো লাগলো না লাস্ট ম্যাচেও, সেই কারণেই কিন্তু প্রীতমকে সেখানে বাদ দেওয়া হয়েছে। এবার যদি আমরা একটুখানি মিডফিল্ডার পজিশনের দিকে তাকাই, সেখানে অনিরুদ্ধ থাপা রয়েছে, ব্র্যান্ডন, লিস্টন কলাসো, সাহাল রয়েছে, মহেশ রয়েছে, সুরেশ রয়েছে, জিকসান, দীপক তাংড়ি, ইমরান খান, এরকম আরো কিছু প্লেয়ার রয়েছে। তোমাদের লিস্টটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আর ফরওয়ার্ড লাইনে সুনীল ছেত্রী রয়েছে, ছাংতে রয়েছে, মনবীর সিং এবং বিক্রম প্রতাপ। তো এই জায়গাতেই কিন্তু আমার একটুখানি মনে হয় যে স্কোয়াডটা আরেকটু ভালো করে করা যেতে পারতো। সেই জায়গায় যে প্লেয়ারটাকে অবশ্যই দরকার ছিল ন্যাশনাল ক্যাম্পের জন্য, সেটার অন্য কেউ নয়, নন্দকুমার। 28 বছর বয়সী এই লেফট উইঙ্গারের প্লেয়ার। তো লেফট উইঙ্গার হিসাবে সেখানে ইমরান খানকে নেওয়া হয়েছে। তো নন্দকুমারের আর ইমরান খানের যদি আমরা এবছরে পারফরমেন্সের নিয়ে কথা বলি, তো ইমরান খানও ওই 28-29 বছর বয়স পড়েছে এবং ইমরান খান এই সিজনে টোটাল ম্যাচ খেলেছে 20টা, সেখানে 2টো গোল করেছে, 2টো অ্যাসিস্ট করেছে। আর যদি আমরা একটুখানি মানে নন্দকুমারের দিকে তাকাই, তো নন্দকুমার কিন্তু লেফট উইঙ্গার পজিশনে খেলতে পারে। সেই জায়গায় কিন্তু 30টা ম্যাচ খেলেছে, 30 ম্যাচে 9টা গোল করেছে, 3টে অ্যাসিস্ট করেছে। তো ইগোস্টি ম্যাচ কিভাবে দল গঠন করেছে সেটা শুধুমাত্র ইগোস্টি ম্যাচই জানে। আর জানি ইগোস্টি ম্যাচের সঙ্গে একটুখানি ইস্টবেঙ্গল দলের সমস্যা রয়েছে, আমি সেই সমস্যার কথা আগে তুলে ধরেছিলাম। সেই কারণেই কিন্তু ইস্টবেঙ্গল থেকে মানে নন্দকুমারকে নেওয়া হলো না, তা না হলে কোনো কারণই নেই নন্দকুমারকে না নেবার মতন। ইমরান খানের থেকে নন্দকুমার অনেক বেটার পারফরমেন্স করেছে এবং ক্রুশিয়াল ম্যাচে কিন্তু নন্দকুমার গোল করেছে, আর নন্দকুমারকে জাতীয় দলে দরকার ছিল। তো যাই হোক, ইগোস্টি ম্যাচ নিজে ভেবেছে, তার মতন করে সিদ্ধান্ত নিয়েছে। তো এখানে আমার কিছু বলার নেই, এই জায়গাটা মনে হয়েছে একটুখানি ভুল হয়েছে। এবং তোমাদের এটাও জানিয়েছিলাম লালচংনুঙ্গার যে লাস্ট ম্যাচে একটা বড় ইনজুরি হয়েছিল, তো ডার্বি ম্যাচে বড় ইনজুরি, তো ইনজুরির কারণে সে ন্যাশনাল ক্যাম্পে যোগদান করতে পারবে না। সেই মতোই লাল বাদ পড়েছে। লাল বাদ পড়ার এটাই কারণ যে লাল কিন্তু সম্ভবত সিজনের বাকি যে আইএসএল এর ম্যাচগুলো রয়েছে সেখানেও হয়তো খেলতে পারবে না, এতটাই তার সিরিয়াস ইনজুরি আমি তোমাদের জানিয়েছিলাম। তো সেই কারণেই সেখানে লালচংনুঙ্গা বাদ পড়েছে। প্রীতম কোটালের একটু ব্যাপারটা খারাপ লাগলো এবং যে বিষয়টা সব থেকে খারাপ লাগলো সেটা হচ্ছে নন্দকুমার অবশ্যই যোগ্য প্লেয়ার ছিল, তারপরে যোগ্য প্লেয়ারদের সুযোগ দেওয়া হলো না। তো এই জায়গাতে কিন্তু অনেক প্লেয়ারকেই সুযোগ দেওয়া হয়নি এবং জয় গুপ্তাকে সুযোগ দেওয়া হয়েছে, আমি খুব খুশি। জয় গুপ্তা ভালো পারফরমেন্স করেছে। তো ওভারঅল কিন্তু টিমটা ঠিকই আছে। এবার দেখা যাক পারফরমেন্স কিরকম করতে পারে ইগোস্টি ম্যাচ এই দলকে নিয়ে। তো আজকেই রওনা দিয়ে দিয়েছে 25 জনের সদস্য। মোহনবাগান থেকে 8 জন প্লেয়ার সুযোগ পেয়েছে, ইস্টবেঙ্গল থেকে 1 জন প্লেয়ারই সুযোগ পেয়েছে। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটুখানি ইস্টবেঙ্গলের দিকে, তো এই মুহূর্তে তো ইন্টারন্যাশনাল ব্রেক চলছে। ইস্টবেঙ্গলের এই 1 জন প্লেয়ার ন্যাশনাল ক্যাম্পে যোগদান করতে চলেছে। আর আন্ডার 23 দলের 2 জন সদস্য তোমাদের কালকেই জানিয়েছিলাম, তারাও কিন্তু যোগদান করতে চলেছে। তাদেরও সম্ভবত আজকে থেকেই ক্যাম্প হওয়ার কথা রয়েছে। তারপর 22 তারিখ আর কবে একটা ম্যাচ রয়েছে আমি জানিয়ে দেবো সেগুলো। তো যাই হোক, তারা সেরকম ভাবে যাবে। এবার বাকি প্লেয়াররা এখন রীতিমতন ফ্রি রয়েছে, তারা এখন ঘুরে বেড়াচ্ছে, সময় কাটাচ্ছে। তো এই মুহূর্তে কিন্তু ম্যানেজমেন্ট আস্তে আস্তে দল গঠনের দিকে এগোচ্ছে, যেটা দেখে অন্তত ভালো লাগছে। এবার কাজ কতটা হবে সেটা তো সময় বলবে।
গত সিজনেও আমরা দেখেছিলাম যে কিছু প্লেয়ারকে নিয়ে আসা হয়েছিল, অন্য বছরের তুলনায় কিছুটা দল গঠন ভালো হয়েছিল, কিন্তু নেক্সট সিজনের কথা ভেবে, এএফসি কথা ভেবে দল গঠনে আরো কিছু ভালো করতে চাইছে। এবং এই সিজনের প্রথম দিকেই তোমাদের বলেছিলাম কমলজিৎকে রাখা হচ্ছে শুধুমাত্র এই রাখার জন্য, কারণ এত প্লেয়ারকে ছেড়ে দিলে সমস্যা বাড়বে এবং কন্ট্রাক্টেড প্লেয়ার, এটাই কিন্তু সমস্যা। তো কমলজিতের সঙ্গে কিন্তু 25 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে, আরো একটা সিজন কন্ট্রাক্ট রয়েছে। তো নেক্সট সিজনে কিন্তু ইস্টবেঙ্গল কমলজিৎকে নিয়ে কোনো রকম প্ল্যানিং করতে চাইছে না, তাকে কিন্তু ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। তো উইন্টারেও চেষ্টা করেছিল যদি কোনো ক্লাবে তাকে লোন ডিলের মাধ্যমে পাঠানো যায়, কিন্তু সম্ভব হয়নি। কিন্তু সামারে শোনা যাচ্ছে লোন ডিলে কিন্তু সে আই লিগের ক্লাবেও যেতে পারে, আইএসএল এর ক্লাবের অফার রয়েছে, কিন্তু আই লিগের ক্লাবের ভালো অফার রয়েছে। তো আই লিগের ক্লাব কোন ক্লাব এখনো নামটা আমি জানি না, তো শেয়ার করতে পারলাম না। তো আই লিগের ক্লাবের ইন্টারেস্ট রয়েছে কমলজিৎকে নেবার ব্যাপারে, এবং কমলজিৎ আইএসএল এক্সপিরিয়েন্স গোলকিপার। তো সেক্ষেত্রে দেখা যাক কোন ক্লাব শেষ পর্যন্ত নেয়। অনেকদিন ধরে আইএসএল এ রয়েছে, 61টা ম্যাচ খেলে নিয়েছে। তো দেখা যাক পরবর্তী সময় কমলজিৎকে নিয়ে কি সিদ্ধান্ত নেয়। এবং যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হিজাজি মাহের, 26 বছর বয়সী জর্ডানের সেন্টার ব্যাক। তো হিজাজি নিজস্ব সোশ্যাল মিডিয়াতেও সে মোটামুটি একটা ইঙ্গিত দিচ্ছে যে সে ইস্টবেঙ্গলেই থাকতে চায় এবং ইস্টবেঙ্গলে খুব ভালো সে সময় কাটাচ্ছে। এবং আমরা যদি তার পারফরমেন্সের নিয়ে কথা বলি, খুব ভালো পারফরমেন্স, আইএসএল বলো সুপার কাপ বলো, খুব ভালো পারফরমেন্স করছে। এবং আমরা জর্ডান এলসেকেও দেখেছিলাম, জর্ডান এলসে ইঞ্জুরির পর সে জানিয়েছিল যে এমন একটা ক্লাবে যোগদান করেছি, এমন একটা সময় এসেছি, মানে আমার কেরিয়ারে সব থেকে ভালো সময়। তো সেই সব থেকে ভালো সময়ও কিন্তু হিজাজি কাটাচ্ছে। এবং আজকে ইস্টবেঙ্গলের তরফ থেকে সোশ্যাল মিডিয়াতে হিজাজির একটা মানে বার্তা দেয়া হয়েছে, সে ফুটবলে কিভাবে এলো বা কিরকম ভাবে সে যোগদান করলো সমস্ত কিছু। তো হিজাজির সঙ্গে ভিতর কিন্তু আইএসএল এর কিছু ক্লাব ইন্টারেস্টেড রয়েছে, তার সঙ্গে এক প্রকার কথাবার্তাও চালিয়েছে। কিন্তু হিজাজি চাইছিল, নিজে থেকে চাইছিল যে লাল হলুদ জার্সি পরেই খেলতে, সেই কারণেই ম্যানেজমেন্টও চাইছে হিজাজিকে রাখতে, নেক্সট ইয়ার তাকে নিয়ে পরিকল্পনা করতে চাইছে। এবং যে পারফরমেন্স করেছে এরপর যদি হিজাজিকে ছেড়ে দেয় সেটা সব থেকে বোকামো হবে। তো ম্যানেজমেন্ট কিন্তু কথাবার্তা শুরু করছে, তাকে যদি কন্ট্রাক্ট এক্সটেনশন দেওয়া যায়। এখনো পর্যন্ত কন্ট্রাক্ট এক্সটেনশনের কথা ভাবা হয়েছে, কন্ট্রাক্ট এক্সটেনশনে কোনো রকম অফার যায়নি, তোমাদের আজকের দিনে বললাম। এবার কালকের দিনে কন্ট্রাক্ট এক্সটেনশন চলে যেতেও পারে। তবুও জিনিসটা ভালো লাগলো যে ম্যানেজমেন্ট অন্তত ভাবছে যে হিজাজিকে অন্তত যাতে নেক্সট সিজন রাখা যায়। এবার হিজাজির মার্কেট ভ্যালু বর্তমানে 1 কোটি টাকা, তার স্যালারি কিন্তু কিছু বাড়াতে হবে, কারণ বাকি যে সমস্ত আইএসএল এর ক্লাব অফার দিয়েছে তাদের স্যালারি অনেক হাই স্যালারি দিচ্ছে। এবার হিজাজি শুধুমাত্র স্যালারির পিছনে যাচ্ছে না, হিজাজি চাইছে এই ক্লাবে থাকতে। তো হিজাজি যেহেতু নিজে থাকতে চায়, ম্যানেজমেন্টের উচিত কিছুটা তার স্যালারি বাড়িয়ে দেওয়া এবং তাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, অন্তত 2টো সিজনের কন্ট্রাক্ট কিংবা একটা সিজনের কন্ট্রাক্ট আর আরো একটা কন্ট্রাক্ট মানে এক্সটেনশনে যদি তাকে অফার দিয়ে যদি একটা মোটামুটি সাইনিং করিয়ে নিতে পারে, কমপ্লিট হয়ে যেতে পারে। এখন কন্ট্রাক্ট এক্সটেনশন করতে কোনো রকম অসুবিধা নেই, কন্ট্রাক্ট এক্সটেনশনের জন্য কোনো রকম উইন্ডোর প্রয়োজন হয় না, তো যে কোনো মুহূর্তে করিয়ে নেওয়া যায়। এর আগেও আমরা দেখেছিলাম মহেশ লালচুংনুঙ্গাকে গত সিজনের ক্ষেত্রে, সিজন শেষ হওয়ার আগেই তাদের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে গিয়েছিল। আর এবছরে তো আমরা মহেশের সাথেও দেখলাম যে কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে গিয়েছিল। তো সেইভাবেই এই কাজটার জন্য একটুখানিও কথাবার্তা এগিয়েছে, ভালো লাগছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখা যাক পরবর্তী সময় অফিসিয়াল আপডেটের জন্য আমরা অপেক্ষা করব যে হিজাজির সঙ্গে চুক্তিটা ঠিক কিভাবে হচ্ছে। তো এই ভিডিওতে এইটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।